আমার শাশুড়ি আমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিতে চাইছিল কালো জাদু করে। তো চলেন এই ভয়ঙ্কর কালো জাদুর গল্পটা শুরু করা যাক। আমার স্বামীরা ভাই বোন ৩ জন। তার মধ্যে আমার স্বামী হচ্ছে মেজো, বড় ভাসুর আর ছোট ননদ আছে। তো বড় ভাসুর হচ্ছে সে তার মতোই থাকে, মানে তার ফ্যামিলি নিয়ে চলায়, কিন্তু কোনো খরচপাতি কোনো কিছু আমার স্বামী আর আমার ছোট ননদকে কখনোই দেয় নাই। তো হচ্ছে আমার স্বামী কঠোর পরিশ্রম করে একা একাই মনে করে পুরো ফ্যামিলিটাকে চালায় আসছে এই পর্যন্ত। তার বড় ভাই সবসময় বরাবর নিজের ফ্যামিলি নিয়ে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকতো, ফ্যামিলির প্রতি কোনো একটা টান ছিল না। তো যাই হোক, বিয়ের পরের থেকে আমি দেখে আসছি যে আমার জামাই আমার শাশুড়ির প্রত্যেকটা কথাই শুনতো, মানে মা যেটা বলতো সেটাই। মার থেকে ভাড়াটাও হচ্ছে নিজে আর কি পকেট খরচ নিয়ে নিত, 10 টাকা 20 টাকা চাইয়া তারপরে নিত, কখনো নিজের কাছ থেকেও টাকা রাখতো না। তো বিয়ের পর থেকে এরকম দেখতে দেখতে একটা সময় আমার এগুলো অভ্যাস হয়ে যায় যে থাকগা। কিন্তু আমার শাশুড়ি যে এতটা জঘন্য কাজ করবে এটা আমি কখনোই বুঝতে পারি নাই। কারণ হচ্ছে সে চায় নাই কখনো এই অল্প বয়সে সে বিয়ে করুক, শুধুই করাইছে তার ছেলের পছন্দ। যেহেতু আমাদের ভালোবাসার বিয়ে ছিল, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম, আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তখন আমি বলাতে ও রাজি হয়। আর যেহেতু আমার বাবার বাড়ির অবস্থা খুবই ভালো ছিল, তো আমার শাশুড়ি ভাবছিল যে হয়তো বা টাকা পয়সা অনেক কিছু পাবে। আসলে আমি নিজের পছন্দে বিয়ে করছি দেখে আমার কোনো ফ্যামিলি ওরকমভাবে কিছুই দেয় নাই। তারপরেও কম দেয় নাই, 2-3 লাখ টাকার মতো জিনিসপত্র ঘরে দিয়ে দিছিল, কিন্তু ক্যাশ টাকা বা স্বর্ণ কোনো কিছু এরকম কিছু দেয় নাই। কিন্তু প্রতিদিন মাসের পর মাস যেটা দরকার, যখন যেই সিজন ওইটাই দিয়ে আসতেছে। তো যাই হোক, আমার শাশুড়ি মনে অনেক বেশি ক্ষোভ ছিল যে তার ছেলেকে আরো ভালো জায়গায় বিয়ে করাইতে পারতো, মানে একটু লোভ টাইপের থাকে না, ওইরকম কিছু অনেক বেশি লোভ কাজ করতো তার মধ্যে। তো তারপর একদিন কি করলো, মানে লোকের কাছে বলা বলি শুরু করলো যে আমার নাকি বাচ্চা হয় না। আসলে আমাদের সিচুয়েশন খারাপ ছিল ঘরে, মানে অল্প টাকায় মাত্র 16-17 হাজার টাকা আমার স্বামী বেতন পাইতো, সেই টাকা দিয়ে 2 ভাই বোন, তারপর হচ্ছে আমি, আমার শাশুড়ি, উনি নিজে এই টাকার মধ্যে চলছে। তাহলে কতটা স্যাক্রিফাইস, কতটা কষ্ট করতে হয়েছে। তো তারপরে কি করলো, একদিন হঠাৎ করে আমি শুনতেছি সবার আশেপাশে, যে আমি ভাড়া বাসায় থাকতাম, আমরা আমার শাশুড়িরা ওইখানে আশেপাশে মানুষদের সাথে বলা বলি করতো যে আমার নাকি আমি বাজা, আমার বাচ্চা হয় না, আমার সমস্যা আছে, আমার এই এই সেই দুনিয়ার কিছু বলতো। তো আমি শুনতাম কিন্তু কখনো কিছু বলতাম না। কিন্তু আমার স্বামীকে আমি ঠিকই বলতাম যে মা না এগুলা বলে বলে থাকা, মুরবি মানুষ এগুলা বলবেই, মানে মার প্রতি অনেক বেশি উনি ভক্ত, যেটাকে এক কথায় বলে না মার ভক্ত থাকে ওইরকম। আমি যাই বলতাম না কেন, আমাকে বুঝ দিত। আমার সাথে যে খারাপ ব্যবহার করতো তেমনটাও না, আমাকে বুঝ দিত যে থাক, একটা সময় ঠিক হয়ে যাবে, মা ভালো হয়ে যাবে, এই সেই নানান ধরনের কথাবার্তা। যাই হোক, এরকম করতে করতে আমরা 2 বছরের মাথায় সিদ্ধান্ত নিলাম যে আমরা বেবি নিব। তারপরে যাই হোক ট্রাই করা শুরু করলাম, বাচ্চা হয় না হয় না। কি হয়েছে আল্লাহ সে জানে, জানি না। তারপরে আমার মা হচ্ছে আমারে বলতেছে ডাক্তার দেখা, কারণ 2 বছর হয়ে গেছে বাচ্চা নেস না, এখন ট্রাই করতে জাস্ট হয় না, হয়তো বা কোনো সমস্যা হইতে পারে। তারপরে আমার স্বামীকে বললাম, আমার স্বামী গোপনে, আর আমি মানে কাউকে আর দুনিয়ার বললি নাই। দুজন মিলে হচ্ছে ডাক্তারের কাছে গেলাম, চেক আপ করে এলাম, কোনো ধরনের সমস্যা নেই, আমাদের দুজনের শারীরিক অবস্থাই সুস্থ, আমরা দুজনেই ভালো আছি। তো তারপরে কি আর করব, এরকম করতে করতে আরও একটা বছর চলে যায়। ঠিক বিয়ের 3 বছরের মাথায় আমার মনে হইলো যে না, আমার অন্য কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হয় অন্য কোনো সমস্যাই হয়েছে, কারণ ডাক্তার দেখাই ওষুধ খাই কিছুই হয় না। তারপর আমার মাকে আবার বললাম, তারপর হচ্ছে আমার মা একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। তো ওই হুজুরে হচ্ছে আমাকে কিছু পানি টানি পড়া, কিছু আমল টামল দেয়, তাবিজ তোমার দেয়, ওগুলা নিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসি। তারপরে 2 দিন 3 দিন পর্যন্ত ভাবি যেগুলাকে আসলে ব্যবহার করব না করব না, আল্লাহ দিলে তো আর কারো ক্ষমতা নেই আটকানোর, হয়তো আল্লাহ দিতেছে না, এরকম ভাবতে ভাবতে তো আমার স্বামী আমাকে বললো তুমি খাইয়েই দেখো, ট্রাই করে দেখো না হয় কিনা। তারপর যাই হোক খাইলাম, যাক পরের মাসে আলহামদুলিল্লাহ আমি বাচ্চা কনসিভ করলাম। তো এই খুশির খবরটা আমার শাশুড়িকে যখন আমি বলতে গেছি যে মা দোয়া কইরেন, আমি আমার বাচ্চা হবে বা কি আপনাদের নাতি হইবে, এরকম কিছু একটা বলার সাথে সাথে ওনার মুখ চোখ একবার অন্ধকার হয়ে গেছে গা। উনি উত্তরে আমাকে বলল যে তোমার বাচ্চা হইব, মানে সে খুবই মানে হতাশ যে আমার বাচ্চা হইব, এটা শুনে সে অবাক, মানে কেমনে। কিন্তু আমি তো আসলে বয়স কম, অল্প বয়সে বিয়ে হয়েছে, ওরকম মেন্টালিটি বা ওরকম ফ্যামিলিতে কখনো বসবাস করে আসি নাই যে আমি বুঝতে পারবো যে তার মেন্টালিটি এতটা জঘন্য। যাই হোক, তারপরে বলার ঠিক 5 মাসের মাথায় আমার হঠাৎ করে একদিনকে প্রচন্ড ব্যথা,
কারণ ছাড়াই। আমি তো খুব ভয় পেয়ে গেছি যে কি না কি হইলো। তারপর দৌড়াইয়া নিয়ে গেছে আমাকে ডাক্তারের কাছে। তো গেলাম, কোনো কিছুই না, ভালো, বাচ্চা অসুস্থ, সবই ঠিক আছে। যাক, আচ্ছা ভালো কথা। তারপর এরকম করতে করতে আমার যখন ৮ মাসের মানে ৯ মাসে পড়ছে, হঠাৎ করে ব্যথা, খুব ব্যথা। সরি, ৯ মাস না, ৮ মাস শেষ হয়ে ৯ মাসে যখন পড়ছে, মানে ৮ মাস ২ দিন বা ৩ দিন হইব তখন। তো আমি বলতেছি, মা শেষ সময় তো হয়ে আসছে, তো আমি আমার বাবার বাসায় কবে যাব আমার একটু বললেন, কারণ তার কথা ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। তো বলতেছে, যাইও, আজকে তো রবিবার, মঙ্গল বুধবারে তুমি চলে যাও, এরকম কিছু আমার বললো। তা আমিও মানলাম কথাটা। সকালে উইঠা রান্না টান্না সব কিছু সারছি। এটা হচ্ছে মঙ্গলবার সকালের কাহিনী। সব কিছু মানে কাজটা শেষ করে, তা আমি ভাবলাম কি, আমি যাব যখন সকাল দিকে, আমি সব কাজটা শেষ করে সকাল সকালেই যাব। আর অনেক দিন হয়েছে যেহেতু বাবার বাসায়ও যাই না, এখানে আসে, মনটা খুবই খারাপ লাগতেছিল। তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সব শেষ করে ওই অবস্থায় আমি তারপর রওনা দিলাম আমার বাবার বাসায়। তো বাবার বাসায় আসার পরে আমি যেহেতু সকাল সকালে আইসা পড়ছি, আমি আর গোসলটা কইরা আসি নাই। ভাবছি যে কাজটা সব শেষ করছি, ওইখানে যাব, যাই হচ্ছে তারপরে দুপুরবেলা গোসল টোসল করে নামাজে একবারে দাঁড়াবো আর কি, এরকম। এখন যদি গোসল করি, আর প্রেগনেন্ট অবস্থায় তো এমনিতেও মানুষের বেশি গরম লাগে, আর তখন প্রচুর গরম ছিল। তারপরে হচ্ছে আমি মানে ওই টাইমে আমি আর কি যে গোল জামাগুলো বানায় না, ওই টাইপের করে আমি অনেক ডিজাইন করে সুন্দর করে 2টা গোল জামা বানাইছিলাম। তো ওইটা আমি একদিনও পরি নাই, একবারে ইনটেক ওইখান থেকে আমি নিয়ে আসছি। শুধু হচ্ছে আমি মানে খুইলা দেখি আমার জামার এক পাশ দিয়ে কাটা। এটা দেখে তো আমি খুব ভয় পেয়েছি। তারপরে আমার স্বামীকে ফোন দিয়ে বললাম, আমি তো আইসেই পড়ছি, ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে এজন্য। তো তারপরে হচ্ছে আমার স্বামী বলতেছে যে এটা কাটা হয়তো বা কোনো কারণে, যে সেলাই করছে সে হয়তো বা ভুলে টুলে কোনো জায়গায় কাইটা ফেলাইছে, দেখো কি না কি হইছে। আজকে এই পর্যন্তই, নেক্সট পার্ট পরের দিন দিব। আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।